শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আপিল করছেন ডাকসু নির্বাচনের প্রাথমিক বাছাইয়ের বাদ পড়া প্রার্থীরা। কুশল বিনিময়ে চলছে প্রচার, আচরণবিধি মেনে চলার আহ্বান নির্বাচন কমিশনের। ঢাকার বাজারে অধিকাংশ সবজির কেজি 100 টাকার উপরে। ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম কমেছে, পেঁয়াজ তদারকি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। এবং মৌসুমী বায়ুর প্রভাবে উপকূল সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি, কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ। তীব্র স্রোতে পাটুরিয়া ঘাট এলাকায় নদী ভাঙন অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়া প্রার্থীরা আজ ও কাল আপিলের সুযোগ পাচ্ছেন। আগামী 24 আগস্ট এসব আপিলের নিষ্পত্তি করে প্রার্থীরা ফেরত পাবেন কিনা তা জানিয়ে দেবে কমিশন। সকালে সিনেট ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন প্রার্থীরা। চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ার অযোগ্য 14 জন প্রার্থী দুপুর পর্যন্ত পুনর্বিবেচনার আবেদন করেছে। এদিকে দুপুরের পর প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন বলে জানিয়েছেন। যদিও গতকাল নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 25 আগস্ট পর্যন্ত কোনো প্রার্থী হল কিংবা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবে না। কেউ যদি চালায় তাহলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে। কেন্দ্রীয় সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার সদস্য পদে প্রার্থী তালিকায় আমার নাম আসেনি। যাদের নামের তালিকাভুক্ত হয়নি, তারপর স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার কেন হয়নি। তিনি বললেন যে ত্রুটিপূর্ণ রয়েছে, কিছু ইনফরমেশন গ্যাপ রয়েছে। মনোনয়ন ফর্মে কিছুটা ত্রুটি বিচ্যুতির কারণে তাদেরটা স্থগিত রাখা হয়েছে। আমরা গতকাল রাত্রে নোটিশ করেছি 22 এবং 23 তারিখের ভিতরে যাদেরটা স্থগিত আছে তারা আবেদন করলে আমরা 24 তারিখে আমাদের যে কমিটি আছে, কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে সেগুলো ছেড়ে দিবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, প্রার্থীরা কি কুশল বিনিময়ের জন্য বেরিয়েছেন এবং ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? আসলে জুম্মার নামাজের পরে পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মার নামাজের পরেই আসলে যারা প্রার্থী রয়েছেন, যে সকল সংগঠনগুলো প্যানেলগুলো রয়েছে, তাদের প্রার্থীরা কিন্তু এরই মধ্যে নামাজ শেষ করে যারা ভোটার রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তাদের সাথে কুশল বিনিময় করছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলে, যেখানে ছাত্রদল প্যানেলের যে জিএস ভিপি পদপ্রার্থী আবিদুর রহমান আবিদ, তিনি কিন্তু এখানে এসেছেন। এরপর থেকেই কিন্তু আমরা যেটি দেখলাম যে মসজিদের যে দরজা রয়েছে, সেখানে যারা শিক্ষার্থীরা নামাজ পড়ে বের হচ্ছেন তাদের কাছে দোয়া চাচ্ছেন এবং নানান রকম কুশল বিনিময়ে এবং পরিচয় হওয়ার যে পর্বটি সেটিও কিন্তু হচ্ছে। শুধুমাত্র এখানে নয়, প্রত্যেকটি সংগঠনগুলো এবং প্যানেলগুলো তারা কিন্তু নিজেদের মতো করেই কুশল বিনিময় করছে। আসলে একটি কথা কিন্তু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে গতকালকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে 26 আগস্টের আগ পর্যন্ত কোনো ধরনের প্রচারণা করতে পারবে না শিক্ষার্থী প্রার্থীরা। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি যেহেতু কুশল বিনিময় করছে, এই বিষয়টি যখন আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলাম যে এমন অবস্থায় যে কোনো প্রার্থী আসলে শিক্ষার্থীর কাছে কুশল বিনিময় চেতে পারে কিনা, তখন নির্বাচন কমিশন আমাদের যেটি জানিয়েছে কুশল বিনিময় করতে পারে। যেহেতু শিক্ষার্থীরা যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু একজন শিক্ষার্থী, ক্যাম্পাসে তারা কিন্তু নামাজ পড়তে পারে এবং তাদের যে সকল শিক্ষার্থী বা সহপাঠী রয়েছে তাদের কাছে তারা কুশল বিনিময় করতে পারে। সেক্ষেত্রে এটি নির্বাচন কমিশনের যে আচরণ লঙ্ঘন বিধি সেটির মধ্যে কিন্তু পড়ে না। আমরা দেখছি যে শুধুমাত্র এই হল নয়, আশেপাশে আরও যে কয়েকটি হল রয়েছে সেখানে কিন্তু তাদের যে সকল কার্যক্রম কুশল বিনিময় সেটি চলছে। এর আগে কিন্তু যেটি মনোনয়ন প্রার্থীরা যাদের তালিকায় আসেনি, তারা কিন্তু তাদের যে সকল কার্যক্রম কেন আসেনি এই নিয়ে আপিল করতে গিয়েছে সিনেট ভবনে, এবং সেখানে দেখেছি যে আজকে দিনব্যাপী সেই আপিল চলবে এবং আগামীকালকেও কিন্তু সেটি চলবে। দাউদ, আপনাকে ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার পরিস্থিতি জানালেন সহকর্মী দাউদ হাসান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য, শিক্ষা সহ মৌলিক সেবার উপর গুরুতর প্রভাব পড়ছে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার উদ্যোগে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের কথাও স্মরণ করেন অ্যান্ড্রুজ। বলেন, বাংলাদেশের উদারতা ও আপনার নেতৃত্বে এখনো স্থায়ী সমাধানের আশা টিকে আছে। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সম্মেলনটি সংকট সমাধানে বাস্তবসম্মত পথ তৈরি করবে। অ্যান্ড্রুজ বলেন, সঠিক প্রচেষ্টা অব্যাহত থাকলে একটি টেকসই সমাধান এখনো সম্ভব। 25 আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে অংশীজনদের সঙ্গে এক সংলাপে অংশ নিতে তিনি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উদ্বোধনে তিনি কথা বলেন। জানান, নির্বাচন কেন্দ্রিক অপতথ্যের বিরুদ্ধে কাজ করবে এই চ্যানেল। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের তথ্যাবলী বিস্তারিতভাবে, সুন্দরভাবে, গ্রহণযোগ্যভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চাই, উন্মোচিত করতে চাই, যাতে মানুষের আস্থা এবং আমাদের যে স্বচ্ছতা এটা আরো সুদৃঢ় হয়। সবাই আমরা এক হয়ে ইনশাআল্লাহ জাতিকে একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই। রাজধানীর বাজারে 100 টাকা ছাড়িয়েছে অধিকাংশ সবজির দর। ভরা মৌসুমে 2000 থেকে 2800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। উচ্চমূল্যে স্থিতিশীল ডিম ও মুরগি। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মাছ মাংসের দাম বেশি থাকায় স্বল্প ও নিম্ন আয়ের মানুষের ভরসা ডিম আর মুরগি। অথচ রাজধানীর টাউন হল বাজারে এই দুই পণ্যের দামই চড়া। কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর বাজারগুলোতে 70 থেকে 80 টাকা কেজি দরে সবজি কেনাবেচা হলেও আজ 20 থেকে 30 টাকা বেড়েছে। কেজি ছাড়িয়েছে 100 টাকা। অবশ্য কিছু সবজি 150 টাকায় বিক্রি হতে দেখা গেছে। বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, সবজি হইতেছে কম, এই জন্য দামটা কমতেছে না। সবজির দাম বাড়ার প্রভাব দেখা গেছে ডিম ও মুরগির বাজারে। খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা দরে। এই বৃদ্ধির কারণও রয়েছে বলছেন বিক্রেতারা। তাদের দাবি, বছরের শুরুর দিকে 6 থেকে 7 মাস ডিমের দাম পায়নি খামারিরা। তখন অনেক খামার বন্ধ হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। আছে বৃষ্টি আর বন্যার প্রভাবও। বৃষ্টিপাতের জন্য একটু বাড়ছে, এখন আবার একটু কমার সম্ভাবনা রয়েছে। একই অবস্থার শিকারও হয়েছেন মুরগি উৎপাদনের সাথে জড়িত খামারিরাও। তাই তো প্রায় মাসখানেক ধরে ব্রয়লারের কেজি 160 থেকে 170 টাকায় ওঠানামা করছিল। সোনালী মুরগি বিক্রি হয়েছে 300 থেকে 320 টাকার আশেপাশে। সেই দরের কোনো পরিবর্তন হয়নি। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমার সুযোগ নিচ্ছে বাণিজ্যিকভাবে মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। যতদিন যাবত বৃষ্টি চলতেছে না, ততদিন যাবত এইটা এই পর্যায়ে আছে। ডিম, মুরগি কিংবা সবজির বাজার যখন চড়া, তখন কেউ কেউ গিয়েছিলেন মাছের বাজারে। সেখানেও স্বস্তি নেই, কেননা মাছের বাজারও চড়া। আর মৌসুমে আকাশ ছোঁয়া ইলিশের দাম। কেজি বিক্রি হচ্ছে 2200 থেকে 2800 টাকা আকার ভেদে। যদি ভালো বড় ইলিশ হয়, সেটা আপনার 2500-2600 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। তো এই দামে আসলে সাধারণ মানুষ একটা ইলিশ মাছ কিনতে পারার কথা নয়। বিশ্ববাজারে দাম কমায় 12 আগস্ট পাম তেলে লিটার প্রতি 19 টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার 150 টাকা। বাস্তবতা হলো, দাম কমানোর দিন 10 পরেও নতুন দর কার্যকর হয়নি বাজারে। তেলের দাম এখন বর্তমানে আর বেড়ে গেছে, এই ঘোষণার পরের থেকে আর তেলের দাম বাড়তি। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় কমতে শুরু করেছে এই পণ্যটির দর। বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই আজও দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধ পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। ডেস্ক রিপোর্ট।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভোলায় আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি হতে দেখা যায়। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া 6 দিন ধরে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকায় বন্ধ রয়েছে ইলিশা, লক্ষ্মীপুর সহ 10টি নৌ রুট, বন্ধ লঞ্চ ও সি ট্রাক চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা দিছি, এখন এখানে এসে দেখি সিগন্যালের জন্য নাকি লঞ্চ বন্ধ। ঝুঁকিপূর্ণ যাইতে হবে না, আমরা চাকরি করতে হবে না, ফেরার টানে তো যেতে হবে। পটুয়াখালীর কলাপাড়ায় আজ সকাল 6টা পর্যন্ত 139 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে টানা 2 দিনের বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। টানা বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধ পরিস্থিতির। ভারী বৃষ্টিপাতের কারণে যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় জলাবদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে। 3 উপজেলায় প্রায় 10টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রাকৃতিক পদ্ধতিতে পানি নিষ্কাশনের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। 2 পদ্ধতি অনুসরণ করছি। যখন নদীতে জোয়ার থাকতেছে তখন গেটগুলো বন্ধ থাকতেছে, ভবদহ 21 বেন্টের পাম্প দিয়ে পাম্প করে পানি বের করছি। একই সাথে যেহেতু কিছুটা চ্যানেল আছে, যখন ভাটি হচ্ছে নদীতে তখন আমরা পাম্পগুলো বন্ধ রেখে ভবদহ 21 বেন্টের গেট খুলে দিয়ে ন্যাচারালি পানি বের করতেছি, যার কারণে পানিটা খুব বেশি নিষ্কাশিত হচ্ছে গতবারের চেয়ে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে নোয়াখালীতে। সকাল থেকে জেলাটিতে বৃষ্টিপাত হয়নি। জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনো ভোগান্তিতে পানিবন্দীরা। পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট ও পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। এতে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। বিআইডব্লিউটিসি জানিয়েছে, বর্তমানে তীব্র স্রোতের কারণে ঘাটে ফেরি ভেড়ানো কষ্টকর হয়ে পড়েছে। এদিকে রাজবাড়ীর পদ্মা নদীর পানি কিছুটা কমলেও এখনও নদী তীরবর্তী 10টি গ্রাম ডুবে রয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। গত 15 বছরে যারা দেশ শাসন করেছে তারা দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করেছে। পাশাপাশি রামপালে কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্প চালু করে সুন্দরবনকে ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে উত্তরখান শাহ কবির মাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কথা বলেন তিনি। বলেন, নানা কারণে দেশের পরিবেশ বিপর্যয়ের দিকে। পরিবেশগত ভারসাম্য যদি রক্ষা না করা যায় তাহলে দেশ ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। সমাজের অপরাধ, দুর্নীতি ও অসঙ্গতি খুঁজে বের করতে মুখ্য ভূমিকা পালন করেন ক্রাইম রিপোর্টাররা বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে তিনি কথা বলেন। একই সঙ্গে সমাজের অসঙ্গতি দূর করতে ভবিষ্যতে সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় এই আয়োজন। ছিল কেক কাটা সহ নানা আনুষ্ঠানিকতাও। সাদা পাথর লুটের ঘটনায় যে যত বড়ই কর্মকর্তা হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শনকালে তিনি কথা বলেন। আরও জানান, সাদা পাথর লুটপাটের ইস্যুতে তাৎক্ষণিকভাবে একজন ডিসিকে সরিয়ে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, ইউএনওকে সরানো হয়েছে। পরিদর্শনকালে খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সিলেটের কোম্পানিগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ 5 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী 10 দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মাঠ পর্যায়ে পরিদর্শনে আসেন তারা। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই কয়দিন আমরা সকলে মিলে কিভাবে আরো ভালোভাবে এই দেশটাকে চালাইতে পারি। আমাদের সকলের টার্গেট হলো দেশ ঠিক, তা আপনি আমি সবাই ঠিক, যে বিভাগেরই থাক ছাড় দেওয়া হবে না। দেশের চাকরি প্রার্থীদের জন্য জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য চলছে এটিবি চাকরি মেলা।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মেলায় অংশগ্রহণ করেছে 40টি জাপানি ও বহুজাতিক প্রতিষ্ঠান। আয়োজকরা বলছেন, জাপানের প্রকৌশল, নির্মাণ, কেয়ার গিভার ও কৃষি খাতে হাজারো বাংলাদেশির কাজের সুযোগ রয়েছে। জাপানি ভাষা ও কাজের দক্ষতা থাকলে চাকরি পাওয়া সহজ হবে বলেও জানান তারা। মেলায় চাকরি প্রার্থীরা জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সাথে সিভি নিয়ে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন। সব জিম্মিকে মুক্ত ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নেতানিয়াহু কথা বলেন। তিনি আরও বলেন, হামাসকে পরাজিত করা ও গাজা সিটি দখলের চূড়ান্ত অনুমোদন দেবেন তিনি। গত সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি করা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাব অনুযায়ী হামাস অর্ধেক সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে বললেও যুদ্ধবিরতির এমন প্রস্তাব মানবেন না বলছেন নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের 83% বেসামরিক নাগরিক। ইসরায়েলি সেনাদের নিজস্ব গোয়েন্দা ইউনিটের গোপন নথি বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আরও অন্তত 50 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে বৈধ ভিসাধারী 5.5 কোটির বেশি বিদেশির রেকর্ড পর্যালোচনা করছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, এই পদক্ষেপের আওতায় বৈধ মার্কিন ভিসা থাকলেও কেউ যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের মুখে পড়তে পারেন। এর উদ্দেশ্য হলো ভিসা বাতিল বা অভিবাসন আইন লঙ্ঘনের মতো বিষয় খুঁজে বের করা, যা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের কারণ হতে পারে। একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য কর্ম ভিসা প্রদান বন্ধ করছে। মেয়েদের সাফ অনূর্ধ্ব 17 ফুটবলে আজ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ভুটানের থিম্পুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। প্রথম ম্যাচের স্বাগতিক ভুটানকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ দল, আর ভারত 7-0 গোলে হারায় নেপালকে। এবার বাংলাদেশ ভারত দুই দলের সামনে এগিয়ে যাওয়ার লড়াই। ভুটান, বাংলাদেশ, ভারত ও নেপাল এই 4টি দল নিয়ে হচ্ছে সাফ অনূর্ধ্ব 17 আসর। প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে। সর্বাধিক পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। আসন্ন বয়স ভিত্তিক এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। বাছাই পর্ব হবে ভিয়েতনামে, যেখানে গরম অনেক বেশি। ভিয়েতনামের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে 10 দিনের ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে বাহরাইনের যুবারা জয় পেয়েছিল 1-0 গোলে। এবার ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজ দল। 26 আগস্ট পর্যন্ত বাহরাইনে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। এরপর দেশে এসে উড়াল দিতে হবে ভিয়েতনামে। আগামী 3রা সেপ্টেম্বর অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ দল। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আপিল করছেন ডাকসু নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা। কুশল বিনিময়ে চলছে প্রচার, আচরণবিধি মেনে চলার আহ্বান নির্বাচন কমিশনের। ঢাকার বাজারে অধিকাংশ সবজির কেজি 100 টাকার উপরে। ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম, কমেছে পেঁয়াজ, তদারকি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। এবং মৌসুমী বায়ুর প্রভাবে উপকূল সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি, কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ। তীব্র স্রোতে পাটুরিয়া ঘাট এলাকায় নদী ভাঙন অব্যাহত। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।